পর্ব 555 দিল্লি গ্রুপের মুখোমুখি। প্রোফাউন্ড রিলেমে ইদানিং নীলের সম্মান অনেকটাই বেড়ে গিয়েছিল, কিন্তু সেই সাথে তার মাথায় চেপেছিল বদনামের বোঝা। লোকে তাকে বাচাল, মুখরা, এমনকি খামখেয়ালির তকমা পর্যন্ত দিয়েছিল। ক্যাম্পিং ইভেন্টের শিবাঞ্জন সিনহা যেমন নীলকে সহ্য করতে না পেরে তার সাথে কাজ করার বদলে জঙ্গলে জড়িবুটি খুঁজতে চলে গিয়েছিলেন। যাই হোক, যার যা খুশি সে করতেই পারে। নীল ব্ল্যাক ফাউন্ডেশনের মতো দানবীয় শক্তিকে হারিয়ে দিয়েছে, আর নাম না জানা দ্বীপ থেকে বেঁচে ফিরেও এসেছে। এর চাইতে বড় জিনিস প্রোফাউন্ড রিলেমের কাছে আর কিছুই হতে পারে না। আরে রঘুরাম বাবু, আপনি একটু বেশি চাপ নিয়ে ফেলছেন। আমাকে এখানে শুধু আপনাকে সাহায্য করার জন্যই পাঠানো হয়েছে, তাই এখনই আমাকে নেতার সম্মান দেওয়ার কোনো প্রয়োজন নেই। অত্যন্ত নম্রভাবে জবাব দিলেও নিজের অহংকারটুকু নিটোলভাবে ধরে রাখতে সক্ষম হয়েছিল নীল। তাহলে চলুন, পাহাড়ের দিকে এগোনো যাক। আমাদের বেশিরভাগ লোকজন সব তাঁবুতেই রয়েছে। উষ্ণ অভ্যর্থনা জানালেন রঘুরাম। রঘুরামের পেছন পেছন নিঃসংকোচে এগিয়ে চলল নীল আর তার দলবল। তবে তাঁবুর পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। নীল সেখানে পৌঁছতেই দেখল যে ক্যাম্পিং ইভেন্টের বহু সদস্য ইতিমধ্যেই আহত হয়েছে। কয়েকজনের অবস্থা এতই সংকটজনক যে তাদেরকে রীতিমতো শুইয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। যাদের অবস্থা একটু ভালো তাদের সারা শরীর ব্যান্ডেজে মোড়া। একই অবস্থা এখানে রঘুরাম বাবু। পরিস্থিতি দেখে একটু অবাক হলো নীল। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না ক্যাম্পিং ইভেন্টের লোকেদের বিনা যুদ্ধে এই অবস্থা হলো কি করে, কারণ এখনো তো পাহাড়ের ভেতরের খনন কার্য শুরুই হয়নি। দীর্ঘশ্বাস ফেলে রঘুরাম বললেন, আপনি হয়তো জানেন না মাস্টার নীল, কিন্তু এইবার বেশ অনেকগুলো দল এই পাহাড়ি দেশে উপস্থিত হয়েছে। সবার আগে যদিও আমরা এসেছিলাম আর পাহাড়ের সব থেকে কাছে তাঁবু ফেলেছিলাম। একটু চুপ করে থাকার পর রঘুরাম আবার বললেন, কিন্তু তারপর দিল্লি গ্রুপ এসে আমাদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য উৎপাত করতে থাকে। তারপর রঘুরাম অন্য একজন বয়স্ক লোকের দিকে ইঙ্গিত করে বললেন, উনি হলেন পরশুরাম বাবু। উনিও আমার সাথে এই ক্যাম্পিং ইভেন্টে বহু বছর ধরে কাজ করছেন। দিল্লি গ্রুপের কথা ওনার পছন্দ না হওয়ায় উনি রাজি হননি আর দিল্লি গ্রুপকে আক্রমণ করেছিলেন। কিন্তু আমাদের এখন বয়স হয়েছে, আমরা কি আর পারি? ওদের শক্তির মোকাবিলা না করতে পেরে আমাদের পিছু হটতে হয়। তারপর এখানে তাঁবু ফেলা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। অপরাধ বোধে পাংশু হয়ে গেল রঘুরামের মুখখানা। রঘুরামের কথা শুনে হতবাক হয়ে গেল নীল আর কুনাল। প্রোফাউন্ড রিলেমের প্রধান শর্তই হলো একে অপরকে সম্মান করা, কিন্তু দিল্লি গ্রুপের আচরণের কথা শুনে তো মনে হচ্ছে তারা সেসবের কোনো তোয়াক্কাই করে না। পরশুরাম বাবু কি এখন ঠিক আছেন? মনের ভাবনা মনেই চেপে রেখে প্রশ্ন করল নীল। ক্যাম্পিং ইভেন্টের বাকি সদস্যরা নীল আর তার দলের লোকদেরকে পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। নীল আর তার দলের লোকেদেরকে দেখে বেশ শক্তিশালী মনে হলেও অন্যান্য সদস্যদের নজরে সেই উত্তেজনা ধরা পড়ছিল না। দেখে মনে হচ্ছিল তারা নিজেদের সমস্ত উৎসাহ হারিয়ে ফেলেছে। আসুন, এদিকে আসুন, আপনি নিজেই বরং দেখা করে নিন। ওয়েলকাম টু প্রিমিয়াম স্টোরি। অনেকে আমাকে চেনেন। দীর্ঘদিন যাবৎ আমি ইউটিউবে ভিডিও দিয়েছি। বারবার চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার কারণে এখন আমি ফেসবুকে শিফট করেছি। যদি আপনারা ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝে নেবেন কেউ ফেসবুকে আমার থেকে কপি করে ইউটিউবে আপলোড করছে। সরাসরি ফেসবুক থেকে বস দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে গিয়ে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি /FB। এর স্পেলিং আমি থাম্বনেইলে দিয়ে দিয়েছি। প্রিমিয়াম স্টোরি পেজটি ফলো করুন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। কথাটা বলে নীলকে পরশুরাম বাবুর খাটের দিকে নিয়ে যেতে লাগলেন রঘুরাম। নীল সাবধানে চলল ওনার পিছু পিছু। এখানে এত লোক আহত হয়ে পড়ে আছে যে নীল বারবার খেই হারিয়ে ফেলছিল। একটু পর সে দেখল একটা বুড়ো লোক খাটে শুয়ে আছেন। তার গোটা শরীর যন্ত্রণায় ফ্যাকাশে হয়ে গিয়েছে আর মুখ থেকে ক্রমাগত রক্ত উঠে আসছে। কাঁধ বরাবর ব্যান্ডেজ করা। দেখে বিশেষ ভালো অবস্থা বলে মনে হচ্ছে না। সাথে সাথে পরশুরামের পালস চেক করল নীল। নাড়ি এখনো থেমে যায়নি ঠিকই, তবে এরকম দুর্বিষহ পরিস্থিতি দেখে মোটেই ভালো লাগলো না নীলের। ওদের সাহস দেখছে একটু বেশি বেড়ে গেছে। তুই তো জানিস নীল যে ওরা কেমন। 1 নম্বরের শয়তান মেয়ে ছেলে, শুধু নিজের বাপের জোরে ফুটানি দেখায়। আমি নিশ্চিত যে কাজটা ওরাই করেছে। আর শত্রুকে যখন একবার বাগে পেয়েছি তখন ওদেরকে এত সহজে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। দাঁতে দাঁত চেপে বলে উঠল কুনাল। দেখে মনে হলো তার বহুদিনের পুরনো ছাইচাপা প্রতিশোধের আগুন আবার জ্বলে উঠেছে। দিয়া আর মধুমিতা, এই নাম দুটো মোটামুটি সবাই জানে। এর আগেও তারা দুজন নীল আর কুনালের মুখোমুখি হয়েছে, আর তাদের কারণে কুনালকে যথেষ্ট বিপদের মধ্যেও পড়তে হয়েছে।
লাহা পরিবারের অস্তিত্ব কোনো রকমে রক্ষা করতে হয়েছে তাকে। তাই ওদের কথা শুনলে যে কুণাল তেলে বেগুনে জ্বলে উঠবে সেটাই স্বাভাবিক। দিয়া আর মধুমিতা যে একাধবার নীল আর কুণালকে হারাবার চেষ্টা করেনি তা নয়, কিন্তু তারা দুজনেই নিজেদের বিভিন্ন কাজে এত ব্যস্ত হয়ে পড়েছিল যে পরিকল্পনা বাস্তবায়নের সুযোগই পায়নি সেই দুই মেয়ে। এখনো পর্যন্ত তারা নীল আর কুণালকে আক্রমণ করেনি বটে, কিন্তু তারা দুজন এখানে এসেছে জানলে নিশ্চয়ই তারা নিজেদের পরিকল্পনায় বদল আনবে। তবে নীল কুণালের কথায় খুব একটা পাত্তা না দিয়ে নিজের পোটলা থেকে একটা ওষুধ বের করে সাথে সাথে পুরে দিল পরশুরামের মুখে। রঘুরাম বাবু, আপনি আমাকে একবার দিল্লি গ্রুপের তাঁবুর দিকে নিয়ে যেতে পারেন? পরশুরামের মুখে ওষুধটা দিয়ে দেবার পর পিছন ফিরে বলল নীল। অবশ্যই নিয়ে যেতে পারি, কিন্তু আপনি ওখানে কেন যেতে চাইছেন? হঠাৎ করে মনটা কু ডেকে উঠল রঘুরামের। আপনি কি ওদের জায়গাটা নষ্ট করে দেওয়ার কথা ভাবছেন? না না মাস্টার, সেটা আইন বিরুদ্ধ। তাছাড়া এমনিতেও এখন দিল্লি গ্রুপ আর ক্যাম্পিং ইভেন্টের মধ্যে সম্পর্ক ভালো নয়, সম্পর্ক প্রায় নেই বললেই চলে। আর এখনো পর্যন্ত আমাদের একজন লোকও এখানে এসে পৌঁছায়নি। এর মধ্যে আপনি কিছু করলে সেটা সরাসরি আগুনে ঘি ঢালা হবে, আর একবার যদি সেই আগুন। রঘুরাম নিজের কথা শেষ করার আগেই নীল তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, রঘুরাম বাবু, আপনি কথায় কথায় এত সিরিয়াস হয়ে যান কেন বলুন তো? দিল্লি গ্রুপ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কোমরটা একটু ছাড়িয়ে নিয়ে নীল আবার বলল, আমি এখানে মিস্টার গুহর আদেশে এসেছি আর ক্যাম্পিং ইভেন্টের প্রতিনিধিত্ব করছি। আমাদেরও একটা সম্মান আছে, আর এটা আমাদের সম্মানের প্রশ্ন। নীলের কথা শুনে পুরোপুরি হতবাক হয়ে গেলেন রঘুরাম, যদিও তিনি এখনো নীলকে তাড়াহুড়ো করে কিছু করতে না করে চলেছিলেন। প্রতিটা কাজের একটা সঠিক সময় থাকে। এমনিতেই ক্যাম্পিং ইভেন্টের সদস্যরা আহত হয়ে পড়েছে, আর নতুনরা এখনো এসে পৌঁছায়নি। এখন মাত্র 6 জন মিলে দিল্লি গ্রুপের আর কি ক্ষতি করবে? তবে ক্যাম্পিং ইভেন্টের বাকি লোকেরা মোটেও আশা করেনি যে নীলের হাবভাব এতটা কঠিন হবে। এই সবে সবে সে এখানে এসেছে, এখনো জল হাওয়াটাও ঠিক করে বুঝে উঠতে পারেনি, আর এর মধ্যেই চলেছে লড়াই করতে। নীলের ভাবগতিক কিছুই বুঝে উঠতে পারছিলেন না রঘুরাম। এদিকে দিল্লি গ্রুপের তাঁবুগুলো হলো সবার চাইতে বড়। মধ্যপ্রদেশ গ্রুপ পিছিয়ে পড়ার পর থেকেই দিল্লি গ্রুপ সবার উপরে পৌঁছে গিয়েছিল, আর সেই সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছিল তাদের অহংকার। তাঁবুর ভেতরে সব থেকে উঁচু জায়গাটায় বসেছিল দিয়া, আর তার চারপাশে বসেছিল আরো 5 জন যোদ্ধা। ওই পাহাড়ের অবস্থা দেখে মনে হচ্ছে না রাস্তা চওড়া করতে খুব একটা বেশি সময় লাগবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে ওই দিব্য অস্ত্র খুঁজে বের করতে হবে, গম্ভীর মুখে বলে চলেছিল দিয়া। ওই অস্ত্র খুঁজে বের করাটা খুব একটা সহজ হবে না। এখানে অন্যান্য দলের লোকেরাও রয়েছে, আমাদের একটা নিখুঁত পরিকল্পনা তৈরি করতে হবে, পাশ থেকে বলে উঠল একজন যোদ্ধা। তার কথা শুনে দিয়া আর বাকিদের সকলেরই কপালে ভাঁজ পড়ল। সমাধানের উপায় খুঁজতে লাগলো সকলেই। আমাদের দল বহু বছর ধরে নিজেদের মতো গুপ্তবিদ্যা অভ্যাস করে আসছে। আমরা এই ধরনের কাজ আগে করিনি ঠিকই, কিন্তু আমার মতে এর থেকেও অনেক কঠিন কাজ আগে আমরা করেছি। তাই এটা আমাদের জন্য খুব একটা কঠিন হবে না। আমাদের একমাত্র বিপদ হলো অন্যান্য দলের লোকেরা। আমাদের আগে যদি ওরা অস্ত্র খুঁজে বের করে ফেলে, তাহলে আমাদের আর কিছুই করার থাকবে না। তাই আমাদেরকে সবার আগে থাকতে হবে, আর ওই দিব্য অস্ত্র খুঁজে বের করে প্রোফাউন্ড রিলেমকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে কেন আমরা 1 নম্বরে। আমরা সবাই মিলে সবার আগে কাজটা করে দেখাবো, কি তাই তো? কড়া গলায় একজন প্রকৃত নেতার মতো ঘোষণা করল দিয়া। হ্যাঁ মাস্টার। দিয়ার কথায় সায় দিয়ে বলে উঠল বাকি যোদ্ধারা। তাদের গর্জনে পুরো তাঁবু গমগম করে উঠল। দিয়ার কথা শুনে তাদের চোখ চকচক করতে লাগলো। দেখে মনে হলো যুদ্ধ বুঝি তারা জয় করেই ফেলেছে। দিল্লি গ্রুপ মধ্যপ্রদেশ গ্রুপের অনুপস্থিতিতে প্রথম স্থানে উঠে এসেছিল ঠিকই, কিন্তু যোগ্যতা তাদেরও কিছু কম নেই। বহু বছর পর তারা নিজেদের শক্তি প্রদর্শনের সুযোগ পেয়েছে, আর এই সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে চাইছিল দিয়া। ক্যাম্পিং ইভেন্টকে নিজের সমস্ত অপমানের যোগ্য জবাব দিতে চাইছিল সে। একবার যদি সেই দিব্য অস্ত্র দিল্লি গ্রুপের হাতে চলে আসে, তাহলে তাদের পোয়া 12। আগামী 1000 বছরেও কেউ তাদের টিকিটিও আর ছুঁতে পারবে না। এই মুহূর্তে দলে যারা একটু দুর্বল হয়ে পড়েছে তারাও খ্যাতির শীর্ষে পৌঁছে যাবে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। সবকটা দলই তো ওই অস্ত্র খুঁজতে মরিয়া হয়ে উঠেছে। তবে দিয়া যা ভাবছে তাই যদি হয়, তাহলে ক্যাম্পিং ইভেন্ট কি আর তাদের মোকাবিলা করতে পারবে? দিয়া মনে মনে নানান কথা ভাবছিল। এমন সময় একটা জোরদার আওয়াজ শোনা গেল। সবাই চমকে ঘুরে তাকাতেই তাঁবুর দরজার কাছে এসে তাদের চোখ স্থির হয়ে গেল। এসব কি হচ্ছে এখানে? ওরা কি নিজেদের জায়গায় শান্ত হয়ে থাকতে পারছে না? একদিকে দিয়া যখন নিজের দলের লোকেদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত, তখন অন্যদিকে বাকি দলের লোকেরা শোরগোল করছে। কথাটা দিয়ার মাথায় আসতেই তার মুখের ভাব সম্পূর্ণ বদলে গেল। আমি গিয়ে দেখে আসছি। দৃপ্ত পায়ে নিজের জায়গা ছেড়ে দরজার দিকে এগিয়ে গেল মধুমিতা। তবে মধুমিতা তাঁবু ছেড়ে বেরোতে না বেরোতেই কয়েকজন লোক চারপাশ থেকে আক্রমণ করল তাকে। মধুমিতা সঠিক সময় পাশ কাটাতে না পারলে আজ এখানেই সে মারা পড়ত।
তবে মধুমিতা নিজেকে বাঁচাতে পারলেও তার দলের লোকেরা নিজেদেরকে রক্ষা করতে পারেনি। দিল্লি গ্রুপের তাঁবুর অবস্থা মুহূর্তের মধ্যে শোচনীয় হয়ে পড়েছিল। কে ওখানে? তোমাদের সাহস কি করে হলো দিল্লি গ্রুপের লোকেদের গায়ে হাত তোলার? মধুমিতা যখন দেখল তাদের দলের তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন সে আর মাথা ঠিক রাখতে পারল না। অনেকদিন হলো দিল্লি গ্রুপের মালকিন দিয়ার দেখা পায়নি। কেমন আছে ও? আর মিস মধু, আপনারই বা কি খবর? মৃদু হেসে পায়ে পায়ে মধুমিতার দিকে এগিয়ে আসছিল নীল। কয়েক সেকেন্ডের মধ্যেই মধুমিতার সামনে পৌঁছে গেল সে। নীল? মধুমিতা যেন একেবারে হতভম্ব হয়ে গেছে। তার রক্ত গরম হয়ে উঠছে। দুম! হঠাৎ একটা প্রচন্ড শব্দ করে দিল্লি গ্রুপের তাঁবুটা কয়েক টুকরো হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। বিনা তাঁবুতে দাঁড়িয়ে থাকা দলের লোকগুলোকে দেখে মনে হলো কেউ বুঝি তাদের কাপড় কেড়ে নিয়েছে। সাথে সাথে দিয়া উঠে দাঁড়িয়ে কঠিন চোখে চেয়ে রইল নীলের দিকে। তুমি ওকে চিনতে পারছো দিয়া? ও হলো সেই নির্লজ্জ ছেলে যাকে ওর নিজের পরিবারের লোকেরা এই বাড়ি থেকে বের করে দিয়েছিল। রাগে চিৎকার করে উঠল মধুমিতা। তার চোখে ভয়ের কোনো চিহ্ন নেই, কেবল নীলের প্রতি প্রতিশোধের স্পৃহা ছিটকে বেরোচ্ছে সেখান থেকে। দিল্লি গ্রুপের বাকি যোদ্ধারাও মধুকে সাহায্য করতে যে যার অস্ত্র নিয়ে এগিয়ে এলো। তাদের প্রত্যেকেরই চোখ নীল আর তার দলের দিকে স্থির হয়ে আছে। ওহো, কেন জানি না আমার মনে হচ্ছে ক্যাম্পিং ইভেন্টের অবস্থা দিনকে দিন করুণ হয়ে উঠছে। কি রঘুরাম বাবু, ঠিক বলছি তো? না হলে তো ওই নির্লজ্জ ছেলেটাকে আর এখানে ডেকে পাঠানোর দরকার পড়তো না। ঘৃণা ভরে নীলের দিকে আঙুল তুলে বলে উঠল দিয়া। দিয়ার প্রশ্নের কি জবাব দেবেন রঘুরাম? কি ঘটবে দিয়া আর নীলের মধ্যে? পাহাড় খননের আগেই কি লঙ্কা কাণ্ড শুরু হয়ে যাবে? নীল কি পারবে দিল্লি গ্রুপের বিরুদ্ধে নিজের ক্ষমতার প্রমাণ দিতে?